হ্যালো, আমার নাম দেবব্রত দাস। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম। আজকে প্রজাতন্ত্র দিবস ভারতের, কিন্তু আমার সঙ্গে এমন কিছু ঘটছে 7 বছর ধরে, মনে হচ্ছে আমি কোনো প্রজা না এই দেশের, আমি এই দেশের নাগরিক না। সিস্টেম, এমনকি সাধারণ মানুষ, কারোর কাছ থেকে আমি কোনো সাড়া পাচ্ছি না। একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আমার যে সর্বনাশ হয়েছে, বরবাদ হয়ে গেছে জীবন, স্টেট ব্যাংক করেছে, সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আর প্রজাতন্ত্র দিবসের, আমার এটা প্রজাতন্ত্র দিবস মনে হচ্ছে না। আমি 7 বছর ধরে দুষ্কৃতিতন্ত্রের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি মনে হচ্ছে। সবাই এমন কিছু করছে যেন আমরা পরস্পরের দুষ্কৃতি, শত্রু, এরকম। 2018 সালের 5ই জুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার ক্যাশ কাউন্টার থেকে 53,000 একজন চুরি করে নেয়, একটা চোর, এবং সিসিটিভিতে পরে ধরা পড়ে। ওর মালিককে ফোন করলে সে চুরিটা তখন জানা যায়নি, তখন খালি জানা গেছে যে টাকাটা শর্ট দিয়েছে, লুজ নোটটা দেয়নি 53,000, আর প্যাকেটগুলো দিয়েছে। এরকম হামেশাই ঘটে মালদায়, সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এই প্রথম দেখলাম কাউকে, যে মালিককে ফোন করে জানানোর পর যে ওই নোটটা পায়নি বলার পর সে অস্বীকার করলো, বললো আমাদের ঠিক থেকে কোনো ভুল হয়নি, টাকা দিতে অস্বীকার করলো। আমার টাকা শর্ট গেছে 53,000 শুনে অনেকে চলে এসেছিলো আমার কাউন্টারে, যেটা স্বাভাবিক ঘটনা। অন্যান্য ক্যাশিয়াররা এসে তারা ঘটনাটা শুনলো, যে বুঝতে পারলো যে দেয়নি এবং অস্বীকার করছে। তারাই সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করেছিল। পরে সিসিটিভি ফুটেজে পাওয়া যায় যে টাকাটা চুরি করে নিয়েছে। সেদিনই আমি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম। বিশেষ মানে বলেই দিই, মালদা ইংলিশ বাজার থানার আইসি আমার আত্মীয় হয়। তার কাছে আমি খবর পাঠিয়েছিলাম। যখন বুঝলাম যে টাকাটা ফেরত পাবে না এমনি, তখন একটু সঙ্গে সঙ্গে আমার মাথায় এসেছিল জানিয়ে রাখি, আমার আত্মীয় হয়, জানিয়ে রেখেছিলাম। উনি মালদায় ছিলেন না, বাইরে ছিলেন। উনি খবর পাঠিয়েছিলেন যে আমি যেন একটা এফআইআর করে রাখি। পরের দিন, অর্থাৎ 6 জুন 2018-তে থানায় গেছিলাম এফআইআর করতে, কিন্তু এফআইআর নেয়নি। এফআইআর নেওয়ার যে টেবিলটা, সেখানে ছিল একজন হিলের মহিলা। উনি নিতে চাইলেন না। কাউন্টার পার্ট দেখানোর পর বললেন, এই কাউন্টার পার্টটা আপনি দিয়ে দিয়েছেন, মানে ভাউচারটা ছবি দেখানোর পর, না, এই কাউন্টার পার্ট যদি আপনি দিয়ে দেন তাহলে আমরা এটা নিতে পারছি না। তখন আমি রিকোয়েস্ট করাতে, বারবার বলতে থাকায়, উনি আরেকজনের কাছে পাঠালেন, পাশের ঘরেই, ওনার বাঁদিকে, পেছন দিকে, সম্ভবত মেজবাবু বলেছিলেন। আইসি তো তখন মালদায় নেই, আউট অফ স্টেশন। ওনার কাছে বললে উনি একই কথা বললেন যে কাউন্টার পার্ট দিয়ে দিয়েছেন, এটা এফআইআর আমরা নিতে পারবো না। বারবার রিকোয়েস্ট করা হয়, উনি বললেন দিয়ে যান, এমনি রেখে যান, আমরা দেখবো, এটা কিন্তু আমি রিসিপ্ট কপি দিব না। বারবার বলছি যে সোজা কথা, যে এফআইআর আমি যদি কাউন্টার পার্ট না দিতাম তাহলে তো আমার থানায় যাওয়ারই দরকার না, কারণ কাউন্টার পার্ট নিতে তো তাকে আমার কাছ থেকে নিতে পারতো না এমনি এমনি। ওই টাকাটা প্রবলেম সলভ করে তারপরে কাউন্টার পার্ট নিতে পারতো। কাউন্টার পার্ট দিয়েছি বলেই তো সে চলে গেছে এবং অস্বীকার করেছে। যাই হোক, এই প্রথম হচ্ছে থানা পুলিশ আমার এফআইআর নিল না, ইংলিশ বাজার থানার। এরপরে তখনকার চিফ ম্যানেজার এবং ক্যাসকেড ম্যানেজার সেই দিনই যারা ছিল, তারা ট্রান্সফার হয়ে চলে যান 2-4 দিনের মধ্যেই। আমার এই প্রবলেমটা, মানে টাকাটা আমি ফেরত পেলাম না, 53,000 টাকা। নতুন চিফ ম্যানেজার আসলো উজ্জ্বল কুমার। নতুন চিফ ম্যানেজার এসেই প্রথম যেদিন সিসিটিভি ফুটেজটা দেখে, সেদিনও পুরনো আগের ক্যাসকেড অফিসার, ক্যাসকেড ম্যানেজার ছিলেন, উনি কয়েকদিন পরে এসে, নতুন ক্যাসকেড ম্যানেজার তার আর 2-4 দিন পরে এসেছে। সিসিটিভি ফুটেজ দেখে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার সঙ্গে পার্থ চক্রবর্তী নামে আরেকজন নতুন আসা অফিসার, সেও ছিল। আমার সঙ্গে খুবই দুর্ব্যবহার করে, খুবই ভাবা যায় না। আমি তখন সেই ডেটে 34 বছর 4 মাস চাকরি করা হয়ে গেছে। আর তারা যারা বকছে, ঠিক আছে, তারা চিফ ম্যানেজার উঁচু পদে আছে, ঠিক আছে, কিন্তু এখানে পদের সঙ্গে ব্যাপার নাই তো। একটা ভালো ব্যবহার, ভদ্রভাবে কথা বলা, এসব পদের উপর নির্ভর করে না, সবাইকেই সেভাবে
ভদ্রভাবে কথা বলতে হবে। অফিসিয়াল ডেকোরাম তারা মানে না, আমরা একটু জোরে কথা বললেই তো মেমো স্যার এইসব কাজ ইত্যাদি অনেক কিছুই হয়ে যায় বিরাট প্রোগ্রাম। তো চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমার চেয়ে 15-16 বছরের জুনিয়র, চাকরিতে 17-18 বছরের জুনিয়র, আর ক্যাশিয়ার ম্যানেজারের জন্মের আগে থেকে আমি স্টেট ব্যাংকে চাকরি করি। তারা কোন ভাষায় আমাকে সেদিন চিফ ম্যানেজার বলেছিল যে সেদিন বাজেভাবে কথা বলেছিল চিফ ম্যানেজার পার্থ চক্রবর্তী, বললেন যে এত সিনিয়র একজনকে যেভাবে কথা বলছিল, এবং আমি এগুলো কখনো শুনতে অভ্যস্ত না, শুনতে হয়নি, শোনার মতো কোনো কাজ করি না, খুব বিরক্ত লাগছিল। কিন্তু চিফ ম্যানেজার তাও বলেছিল আপনি কিছু করবেন না, স্টেট ব্যাংকই চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং আপনার 53,000 টাকাটা উদ্ধার করে আপনাকে ফেরত দেওয়া হবে। কিন্তু 1.5 মাসেও কিছু করেনি। 1.5 মাস পরে আমি তাড়া দিতে থাকলে ওদের শারীরিক বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা এবং অ্যাটিটিউড আর কি, যে ভাবভঙ্গি এত পরিবর্তন হয়ে যায় যে বিরক্তি প্রকাশ করতে থাকে, কর্কশ হতে থাকে। তারপরে একদিন আমাকে চিফ ম্যানেজার চেম্বারে নিয়ে গিয়ে ভয়ানকভাবে, নির্মমভাবে মানসিক অত্যাচার, ভয় দেখানো, লাঞ্ছনা, অপমান করা, মিথ্যা কথা বলে, অবান্তর প্রসঙ্গ বা অবান্তর অভিযোগ তুলে, যেগুলো আমার ক্ষেত্রে আমার জন্য প্রযোজ্য ছিল না বা সেদিনের ঘটনার জন্য প্রযোজ্য না, এভাবে আমার চূড়ান্ত অপমান করে। সেদিন থেকে আমার অন্য স্টাফরা আমাকে এড়িয়ে চলতে থাকে এবং এমনকি যারা সিসিটিভি ফুটেজ জোগাড় করেছিল তারাও এড়িয়ে চলতে থাকে। পরবর্তীকালে আমাকে তারা খুব বিশ্বাসঘাতকতাপূর্ণ রোল প্লে করেছে, নিয়েছিল। স্টেট ব্যাঙ্কে আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন বলার পরেও আমার কিছুই করেনি, কেউ আমার সঙ্গে নাই। তা আমাকে ডেকে চিফ ম্যানেজার চেম্বারে উজ্জ্বল কুমার আর বিশাল কুমার যেভাবে বকাঝকা করেছিল ভয়ানকভাবে, সেটা খুব সংক্ষেপে তাড়াতাড়ি শোনাচ্ছি, আজকে আমি বেশি সময় নেব না, এটাই খালি একটু বড় আছে। চিফ ম্যানেজার আর বিশাল কুমার, উজ্জ্বল কুমার আর বিশাল কুমার যেভাবে আমার উপর দুর্ব্যবহার করেছিল, ভয় দেখাচ্ছিল এবং অপমান করছিল, যে সুরে, যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে মুখের যে ভাষা, কল্পনা করা যায় না, দুঃস্বপ্নে ভাবতে পারি না। সেটার সামান্য অংশ আমি বাছাই করে শোনাচ্ছি এখানে, কিভাবে বলে এটা। উনি আসছেন নিতে আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, আমি আসছেন। এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে, এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল হেল্প অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই, আমি জানি না স্যার, যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্প রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 lakhs সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট। उल्टे आपने खूब भगवान, वो आपके ऊपर क्या क्या बोल देता हूँ, वो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का, आपने वालेट किया उसका को अंडर सेक्शन 6। हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है, आपने उसको वालेट किया। पनिशेबल, आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपको। दूसरा, किसी का सेल्फ रेस्पेक्ट को आप इस तरह से तोड़े। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না। আপনি ইচ্ছে করে করেছেন, ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই কি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেবে। আপনার রেক্টিফিকেশন হলো, আপনি জানেন না, এত পুরো লোক আপনি জানেন না রেক্টিফিকেশন হলো কি হয়। আমি কারো 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকা জমা দেখিয়ে দিলাম, আমি বেকার ব্যাপার তো টাকা রেক্টিফাই করতে পারি, আপনি করেন না। তো সেরকম ছিল না, এমনটা ঠিক দিয়েছি আমি। ফার্স্ট থিং ইজ, আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। আমাদের জিনিসটা জানেন না, এই 4 লাখ টাকা রিসিভ করে আপনি 4,53,000 টাকা, উনি আপনাকে যে কমপ্লেন লেটার দেবেন, আমি ইনস্ট্যান্ট আপনার উপর অ্যাকশন নেব, ইনস্ট্যান্ট। আমি 1 মিনিট দেরি করবো না, কেন আমি যদি দেরি করি তাহলে আমি প্রবলেম হবে। না স্যার, আরে না পাঁচ, আচ্ছা এতটা কনভিন্স ওই লোকটাকে আমরা করে রেখেছিলাম, ও বললো আমি সিসিটিভি ফুটেজ দেখে টাকাটা জোগাড় করে রেখে দিয়েছি। 65 लाख का प्रपोजल लाने में एक आरएनओमी का तो दिन नहीं है लाना प्रपोजल। आपका राइट हैंड मुझे लेफ्ट साइड में दिखाई देता है, मुझे रिटर्न में दीजिए ना कि बैंक को उसके अगेंस्ट में लीगल एक्शन लेना है, मुझे दीजिए।
আপনি যবে লিগালাইজ করবেন কোনো জিনিসকে, তো আমিও সবাইকে বলছি মোটামুটি যে আমাকে ওই জোনে, যে জোনে আমি ছিলাম ওই জোনে দয়া করে ফেলেন না। আমি সব সময় ওই বাজে অ্যাকশন নেওয়ার জন্য গিয়েছিলাম। আপনি এবার আমাকে স্পেশালি দেখে বলছেন কি আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতি আমি করে দেবো। তুই বাঁচতে চান তাহলে বাঁচুন, আমি তো বাঁচবো। আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো কষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো ই নেই। আপনি আমাকে টানছেন, ওনাকে টানছেন, দুজনকে टांचन। 10 लाख का लोन हो सकता है कि हमारे मालदा ब्रांच के लिए बचा है, तो लेकिन बहुत सारा ब्रांच के लिए शायद इतना बड़ा लोन तो देखा भी नहीं है। কিসের মধ্যে সেটা কিন্তু এখনই যদি না বলি তাহলে আর বিপদ যেটা ঘটেছে আর বেশি বিপদ ঘটে যাবে। আমাকে যেটা দিতে যাচ্ছেন সেটা বুঝতে থানাতে বসে আছে এখনই, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा। इस तरह उसका बेटा भी तो एचडीएफसी बैंक में उसी दिन बोल के नहीं, क्या करोगे? वो तो कहीं यहाँ पे एक्सीडेंट कैसे दिन उसको इमोशनली कितना ब्लैकमेल किया गया। तो पैसा भी तो रेडी था, उसको हमको एक फुटेज दिखा दीजिए, पैसा अरेंज कर लिया, पैसे भी देगा, लेकिन वो देगा एक बार वो बोल ही नहीं रहा कि वो ताकत भी देना। वो आदमी भी सही है, वो चाहता परसों आया बैंक वो आदमी को बोल सकता था, उस मीटिंग में बोल सकता था, वो कुछ नहीं बात है। उस मीटिंग में अगर बोल रहा है उनको ऐसा ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, तब क्या होता? আরেকটা ছিল, ওদের মিটিং ছিল, ও কিচ্ছু বলেনি। ওই আমি বলছি কাজ ফর কাস্টমারদের, হ্যাঁ, আর উল্টো পেছনে বসেছিল অনেকটা, হ্যাঁ। কোনো ওয়ে আউট বা কোনো মানে আমি আর ঠিক আছে আমি সারেন্ডার করে দিলাম। আমি এখানে নাই, আমি এটাতে আর আমি ইউনিভার্সিটি কভার কোনো আমার করেছি। আপনাদের জন্য আমি আমার ভাইকে ফোন করতে দেখিনি। স্টাফ ফার্স্ট। সোনাল আমার উপর কীভাবে অত্যাচার করেছে, আক্রমণ করেছে। শুধু আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে, ব্যাংক থেকে টাকা চুরি করেছে। ওই কাউন্টারে আমি ছিলাম। ব্যাংকের নিয়মে সেদিনের 53,000 টাকা যেটা চুরি হয়েছিল সেটা ক্যাশিয়ারকে দিতে হয়, তাই আমাকে দিতে হয়েছিল। আমাকে বলেছিল যে ব্যাংক ওই টাকাটা চুরি ধরা পড়ার পর উদ্ধার করবে, ব্যাংক উদ্ধার করে আমাকে ফেরত দেবে, আর চোরকে ব্যাংক আইনি ব্যবস্থা নেবে, পুলিশের হাতে তুলে দেবে, যা করবে। সে জায়গায় এই দিন প্রথম আমার উপর অত্যাচার শুরু হয়, এভাবে প্ল্যান করে স্ক্রিপ্টেড প্রোগ্রামের মতো। আমি জানি না কেন, এবং একটাও স্টাফ আমার সঙ্গে নাই। এগুলো সব জানে তারা, চুরির ঘটনা জানে, ফুটেজ তো তারাই জোগাড় করেছে, ফুটেজ দেখেছে। মালদা ব্রাঞ্চের সবাই ফুটেজ দেখেছে, প্রায় 40 জনের মতো স্টাফ, সবাই চুরির ঘটনা জানে। অথচ কেউ আমার সমর্থনে নাই, ইউনিয়ন নাই। আর এরকম আমার অফিসে এরকম করছে, তো মারাত্মক ভয়, বয়স, আমার আগেকার প্রেশার, প্যালপিটেশন ইত্যাদি সব মিলিয়ে আমার প্রায় আমি তো প্রথমে ফোবিয়া হয়ে গেছিলো, প্রায় মারা যাওয়ার মতো পরিস্থিতি। যে কোনো মুহূর্তে এমন প্যালপিটেশন হতো, যে কোনো মুহূর্তে মারা যাবো, হার্ট ফেল করবো। আরও আছে, এটা শুরু, একটা শুনলাম আমি শর্টে, আরও ভয়ানক আছে। রিভলভার দেখিয়েছে। শেষে আমাকে বাধ্য হয়ে আমি চাকরি ছাড়তে বাধ্য হই প্রাণ বাঁচাতে, তা নাহলে আমি প্রাণে বাঁচতাম না। মরতে যাবো কেন আমি স্টেট ব্যাংকে, মরতে গিয়ে চোরের জন্য। তাও কিন্তু আমি জানি না কেন চোরের যে মালিক, যে দোকানের কর্মচারী চোর, সে বিষ্ণু ঘোষ, যে ব্যাংকের খুব ইম্পর্টেন্ট কাস্টমারে, যে বলছে 65 লাখ সিসি, তাকে এত ভূয়সী প্রশংসা, এত তার মানে যেন চরণ বন্দনা করছে এরকম, এবং তাকে উপরে তুলে বড় করে দেখিয়ে আমাকে যেভাবে ছোট করছে, এত সিনিয়র একজন স্টেট ব্যাংক স্টাফকে যেভাবে বাজে কথা, কটু কথা বলছে, এবং যেভাবে দোষারোপ করছে, আমি নাকি ইচ্ছা করে ওটা করেছি, আমি এটা করলাম না, করতে পারতাম না, নানা রকম ওদের হয়েছে। পরবর্তীকালে ব্যাংক থেকেই স্টাফেরা সব মিলেই প্রচার করেছে যে ওটা স্টেট ব্যাংক থেকে কোনো টাকা চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা। স্টেট ব্যাংক আমার সঙ্গে এটা করছে, স্টেট ব্যাংক কর্তৃপক্ষ, এবং সবাই তাকে সাপোর্ট করছে। 2.5 লক্ষাধিক স্টাফ তখন সারা ভারতের স্টেট ব্যাংকের। আমার পক্ষে একজনের কথা না বলে আমি ধরে নিচ্ছি সবাই সাপোর্ট করছে। একদম সবাই তো কোথাও কখনো হতে পারে না, ভয় হোক যে কারণে হোক, সবাই আমাকে কেউ একজনও সাপোর্ট করেনি। চাকরিটা আমি ছাড়তে বাধ্য হলাম। কেন আমাকে চাকরি ছাড়তে হবে? এই চাকরি পাওয়া কি অত সোজা নাকি? আমার ফ্যামিলি আছে, আমরা তো সব বরবাদ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, ছেলে মেয়ে পড়াশোনা করেনি, আমিও একটা ধ্বংসাত্মক প্রবৃত্তি আমার মধ্যে জেগে উঠেছে। আচ্ছা, শুধু এইটা না, তখন পাশাপাশি আমার এগেনস্টে স্টেট ব্যাংক কি প্রচার করছে এই বিষয়ে আরও দুটো শর্টে শোনাবো, দুটো অডিও ভয়েস রেকর্ড আর কি, ভয়েস রেকর্ড, কল রেকর্ড ইত্যাদি আর কি। একজন থার্ড পার্টি চুরির কথা জানতে পেরে আমাকে বলেছিল দেবো, আমি টাকাটা এনে দেবো। ও খুব প্রভাবশালী, মালদায় ব্যবসায়ী মেলে। ঠিক আছে, খুব ভালো কথা, আমার তো ভালো লাগলো।
কিন্তু সে টাকা এনে দিতে পারেনি। তার বদলে যে খবর দিয়েছিল, দুটো খবর দিয়েছিল। একটা হচ্ছে ওকে বলা হয়েছে টাকা চুরি হয়নি, কাজেই টাকা দেওয়ার প্রশ্নই নেই। ও তখন ব্যাংকের দিক থেকে, ওকে আমি ফুটেজ দেখিয়েছি, ওই একমাত্র ওকে ফুটেজ দেখিয়েছিলাম চাকরি ছাড়ার আগে পর্যন্ত টাকা নেই। কারণ টাকাটা তুলতে যে অসুবিধা হবে, লোক যে বিষ্ণু ঘোষ ভালো না অস্বীকার করেছে দিতে, বুঝেছিলাম বলে ওকে দেখেছিলাম যাতে ও কনফিডেন্টলি চাইতে পারে, জোর দিতে পারে। কিন্তু এত ব্যাংকের সঙ্গে, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে ও সমস্ত স্টাফের সঙ্গে এত বড় যে পরিকল্পনা চক্রান্ত হয়ে গেছে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ হচ্ছে, সেগুলো তো আমিও জানি না, ও জানে না। ও ব্যাংকের দিক থেকে খবর নিয়ে যেটা জানতে পারলো সেটা আমাকে যে বললো, সেই ভয়েস রেকর্ডটার কিছু অংশ শোনাচ্ছি। ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে। ব্যাংক পরিষ্কার বলছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা বড় হারিয়ে গেছে। মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। এটাতে আপনার যে কি হবে মানে। আর আমার তো হাত পা বাঁকা, ভয় দেখাচ্ছি। কারণ নিয়মটা আমি জানি, এটা কি নিয়ম, অ্যাকশন ব্যাংকেই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না। এটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্যই। চুপচাপ বসে আছে, খুবই মুশকিল, বুঝতে পারছি না। সবাই পুরো ডেট এগেনস্টে এটার ব্যাপারে। ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে। ব্যাংক পরিষ্কার বলছে এটার মধ্যে কাস্টমারের কোনো। সে আরেকটা খবর সংগ্রহ করে, যার ব্যবসায়ী মহলের দিক থেকে। ব্যবসায়ী মহলে ওর অবাধ যাতায়াত ছিল, খুব প্রভাবশালী ব্যক্তি। সে চিত্তরঞ্জন মার্কেটে, ওই ব্যবসায়ী বিষ্ণু ঘোষের দোকান, চিত্তরঞ্জন মার্কেটে যে ব্যবসায়ী সমিতি, তার যে সেক্রেটারি, তাকে ঘটনা যখন জানায়, তখন যে খবরটা সেক্রেটারি তাকে দিল, সেক্রেটারি বাইরে ছিল, সেটার থেকে কিছু অংশ শোনাচ্ছি। বলছে আমার কারণে এসছে, কিন্তু ঘটনাটা যে এই বইয়ে বলেছে যে ক্যাশ মিলে গেছে, মানে এটা কোনো মানে সম্পূর্ণটাই সাজানো। তোমার মুখ থেকে সব ঠিক উল্টো ঘটনাটা শুনলাম, বাজারের সেক্রেটারি হিসাবে যেটা শুনেছি, ঠিক অপোজিট ঘটনা আমি তোমার মুখ থেকে শুনছি। সেই জন্যই সবাই চুপ করে গেছে, উল্টো ঘটনাটা ওরা প্রচার করে দিয়েছে আর কি। উল্টো ঘটনাটা টোটাল উল্টোটা বলছে সঞ্জীব বলছে। তুমি যা বলছো সেটা যদি সত্যি হয়, তাহলে আমার কাছে যেটা আছে তাহলে সেটা পুরো মিথ্যা। আর ওদেরটা যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা। বলছে আমার কারণে এসছে, কিন্তু ঘটনাটা যে এই ব্যবসায়ী সমিতির সেক্রেটারির সঙ্গে যখন ও ফোনে কথা বলে, তখন সেই সেক্রেটারি বলেছিল, আমার কেন কথাটা এসছে, কিন্তু আমি উল্টা শুনেছি, তুমি যা বলছো তার একদম উল্টা। আমি শুনেছি, আমাকে বলা হয়েছে যে ব্যাংক থেকে কিছু চুরি হয়নি, ওটা সাজানো ঘটনা। মানে আমি সাজানো ঘটনা তৈরি করে টাকা আদায় বা এই ধরনের কিছু ব্ল্যাকমেল টাইপের করার জন্য এটা করেছি, এটা বলছে। এবং এটা ব্যাংক সহ প্রচার করেছে। আরে একটা দুটা লোক বললে তো আর কেউ মানবে না। আর ওই বাজারে তো ব্যাংকের একদম কাছে, আমি তো অনেককে বলেছি, অনেককে সিসিটিভি ফুটেজ দেখিয়েছি, চাকরি ছাড়ার পরে অবশ্য, যে আমার অ্যাকাউন্টে থেকে টাকা চুরি হয়েছে, এই বাজারে এই বিষ্ণু ঘোষের কর্মচারী টাকা চুরি, কিন্তু আমাকে চাকরি ছাড়তে বাধ্য হলাম। আমি মানে আমার মৃত্যুর আশঙ্কা এত প্রবল হয়েছিল, কেউ বিশ্বাসই করে না, অবাক হয়ে যাচ্ছে। আমার অ্যাকাউন্টের থেকে চুরি করলো আর আমাকে চাকরি ছাড়তে হলো। হয়তো ভাবছে যে কিছু করেছে, তছরূপ করেছে, আর এখন এইভাবে সাফাই দিচ্ছে। আমি হলে তাই ভাবতাম, আমিও। এরকম কোনো হয় নাকি? কিন্তু এইটাই হয়েছে। 2.5 লক্ষ স্টাফ সমৃদ্ধ স্টেট ব্যাংকে হয়েছে, এবং স্টেট ব্যাংক এগুলো প্রচার করছে, স্টেট ব্যাংক স্টাফেরা করছে, ইউনিয়ন করেছে। পরবর্তীকালে পেনশনার্স ইউনিয়ন, ওটা একটু শোনাবো। পেনশনার্স ইউনিয়নের কথাটা বোধহয় আমি রেডি রাখিনি, আমি খুঁজে নেবো, তারপরে শোনাবো। একটু কথা শুনিয়ে দিই। 3, 4, 5 আগের যে কাস্কেড অফিসার ছিল, মানে যে থাকার সময় ঘটনাটা ঘটেছিল, সেই এই টাকাটা উদ্ধারের জন্য চেষ্টা করছিল। পার্টি তো টাকা দিতে রাজি না সহজে, ও তো অস্বীকার করেছে। চেষ্টা করছিল, ভালোই চলছিল, কিন্তু সেই ট্রান্সফার হয়ে যাওয়াতে এই নতুন এরা এভাবে সব ক্যাসকেড চোর এবং ক্যাসকেড কাস্টমারের পক্ষে এমনভাবে ওকালতি করছে যে আমি সেই জন্য শোনালাম কিছুটা।
তো এরকম চাপে পড়ে আর এরকমভাবে আক্রমণাত্মক কথা, ভয়ঙ্কর কথা শুনে আমি অবস্থা আমার এত খারাপ হয়ে গেছিলো, আমি শেষে উনি ট্রান্সফার হয়ে গেছিলেন, তার সঙ্গে যোগাযোগ করলাম ফোনে যোগাযোগ করার পর যেটুকু কথা হলো ওইটুকু শোনাচ্ছি। हेलो। স্যার আমি দেবু মালদা ব্রাঞ্চের। हाँ हाँ बोलिए बोलिए। স্যার টাকাটার তো কোনো কিছুই হলো না, এতদিন হয়ে গেল, কেউ কিছু বললো না, নিলো আমাকে এটা তো প্রুফ, আমি খালি প্রুফের জন্য ওয়েট করছিলাম। नहीं सीएम से बात किए नहीं है। না ও সেদিন যা বিহেভ করলো আমাকে, আমি কথা বলতে ইচ্ছে করছে না, তাহলে আমি অন্যভাবে দেখবো। আপনি তো বলেন না, আপনারা যারা ছিলেন পুরনো, এই নতুনরা नहीं हम उसको बोल दे रहे हैं, विष्णुचंद्र घोष को फोन कर दे रहे हैं। हाँ। लेकिन सीएम को बोलिए कि आप ब्रांच से चोरी हो तो उसके केस में अगर FIR करना पड़ेगा, ये जो करना पड़ेगा वो ब्रांच से किया जाएगा। बाकी हम उसको कस्टमर को हम बोल दे रहे हैं, फायर अभी तक लौट के नहीं आया। কে ये लोग ওইটারই দুইটা অংশ আছে। এখানে বললো যে চুরি হওয়া কনফার্ম করলো, ব্রাঞ্চ থেকে চুরি হয়েছে, ব্রাঞ্চ থেকে FIR করা হবে, ব্রাঞ্চ যা করার করবে, ওটা চিফ ম্যানেজারকে বলতে বললো আমাকে। এটা শোনালাম কেন, এটা স্বীকার করা যে ব্যাংককে মানতেই হবে, সবাই জানে, সবাই কি করে মিথ্যা কথা বলে প্রমাণ করবে, ইনভেস্টিগেশন হলে তো সবাই ধরা পড়বে। চুরিটা কনফার্ম করলাম যে চুরি হয়েছে, ব্যাংকের পুলিশের থানায় জানানোর কথা, সেটা জানাতে বললো। আরেকটা অংশ হচ্ছে আমার কথা বলে নিচ্ছি। আর এই চিফ ম্যানেজার তো আমাকে পুরো এখন আমি দেখেছি অন্য লাইনে চলে গেল না। যখন বললাম এই চিফ ম্যানেজার তো আমার সঙ্গে, আমি কথা কমপ্লিট করিনি, আমার সঙ্গে ঠিক ব্যবহার করছে না, বারবার রেখে এভাবে বলতে ভালো লাগছে না, আর আমাকে তো ভয়ঙ্করভাবে কথা শোনাচ্ছে, এবং খুবই বাজে বাজে কথা শোনাচ্ছে, নোংরা কথা শোনাচ্ছে, এগুলো তো করতে পারে না। তো তখন ওই যে বললো না, হ্যাঁ আমি কন্টিনিউ কথা বলায় আমার সুযোগ পেলো না বলার, হ্যাঁ আমি দেখেছি বললো। সেই প্রথম দিন ফুটেজ দেখে যে বাজে কথাগুলো বলেছিল, তখন শুনেছেন এটা। আরেকটা অংশ বাকি আছে, সেটার সময় শুনিয়ে শেষ করব মানে আমি আজকে বিশেষ কিছু করব, বিশেষ কিছু দেখাতে চাই। এই দেশের কি আমি নাগরিক না? সারা জীবন ট্যাক্স দিয়ে এসেছি, এখনও সব রকমের ট্যাক্স দিই, খালি আমি দেশ থেকে কিছু পাই না, কখনো কিচ্ছু নিই না। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো স্কিমে আমি নেইনি, অ্যাকসেপ্ট করিনি, অ্যাভেল করিনি। একমাত্র রেশন কার্ড ছিল, সেটাও ডিজিটাইজ করার সময় যে নিল, তখন তারপর থেকে আর নেওয়া হয়নি বলে আর আমি রেশনও পাচ্ছি না। এখন তো আমাকে রেশনের চাল, ওই চাল আমাকে কিনে খেতে হচ্ছে, কিনতেই হবে। আমি এই ব্যাপারটাকে সাপোর্ট না করলেও, প্রথমে কিনতে দিতাম না বাড়িতে, এখন কিনে খাচ্ছি। অন্যরা যে রেশন পাচ্ছে 5 কেজি করে, আমাকে সেটা কিনে খেতে হচ্ছে। অনেক কুকুর খায় আমাদের বাড়িতে, তাদেরও খাওয়াতে হচ্ছে, আমরাও খাচ্ছি। আর কোনো স্কিম রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার আমি অ্যাভেল করি না, কারণ আমি যে বেতন পেতাম তাতে আমার ওগুলো দরকার ছিল না। কেন আমি শুধু নেব? আমার তো দরকার নাই, বহু গরিব আছে, মানে বেশিরভাগই তো গরিব মানুষ, তাদের জন্য স্কিম। কাজেই কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না। এই প্রথম আমার রাষ্ট্রের কাছে কিছু চাওয়ার আছে, যে আমি বিচার পাচ্ছি না, এভাবে আমাকে চাকরি ছাড়া করেছে, আমার উপর অত্যাচার করেছে, ভয়াবহভাবে আমি মারা যেতে পারতাম, কিন্তু রাষ্ট্র থেকে বিচার পেলাম না। স্টেট ব্যাংকের যখন জানালাম, স্টেট ব্যাংক আমাকে উত্তর দিল না। ওটা একটু পরে বলছি। আর একটা কী বলতে চাইলাম, 1 2 3 4 5 হয়ে গেছে। সেক্রেটারি very important. এটা বলছে আমার কারণে এসছে, কিন্তু এই চোরটা ওই মোবাইলটাতে আছে, যেটাতে আমি ভিডিওটা করছি, এটা সাজিয়ে রাখতে ভুলে গেছি। ভাই ইম্পর্টেন্ট সাজিটা, সেক্রেটারি কনজিউমার ইউনিয়ন,
সেক্রেটারি, সেক্রেটারি, সঞ্জীব দাস স্বয়ং এটা আমার কাউন্টার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পর্টেন্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি উনি উইথড্র করেন, পেনশনার্স ইউনিয়ন, পেনশনার্স ইউনিয়ন, সেক্রেটারি, সেক্রেটারি, পেনশনার্স ইউনিয়ন। এটাই এই ব্যাপারটা যেন আমার তো খুব দুঃখজনক মনে হয়েছে। এই ঘটনা তো জানতামই না, পরে জানলাম আর কি জিনিসগুলো ব্যাপার। হ্যালো, হ্যাঁ দেবু, হ্যাঁ কে? হ্যাঁ ওই বলছি, এটাই এই ব্যাপারটা যেন চাকরিটাকে ছেড়ে দেওয়ার পর আমি তো বাইরেই বেরোতাম না। 3 মাস পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে পেনশনার্স ইউনিয়ন আছে মালদার, তাতে সদস্য হয়েছিলাম। এবার তার কিছুদিন পর এই পেনশনার্স ইউনিয়নের যে সেক্রেটারি, সে আমাকে ফোন করে যা বলেছিল, ব্যাংকের এই পদক্ষেপ, এই যে আমাকে অত্যাচার করে চাকরি ছাড়তে বাধ্য করা বা চোরের হয়ে ওকালতি করা, এই জন্য, এই কাজের জন্য যে আমাকে ফোন করে যেটা বলেছিল, সেটা বড় আছে। মানে বাকি অংশগুলো খুবই জঘন্য, এত নোংরা কথাবার্তা যে ভাববে না। এর জন্য আমার পারিবারিক সম্পর্ক সবচেয়ে ভালো ছিল, কারণ আমরা একসঙ্গে যোগাযোগ করেছিলাম। যাই হোক, অফিসার হয়ে গেলে সবার অন্যরকম সব কিছু হয়ে যায়, সাহেব হয়ে গেলে। তার একটু অংশ শোনাচ্ছি যে চোর কেন আমাকে টাকা দিল না 53,000, আর কেন আমাকে স্টেট ব্যাংক এরকম করলো। আমার তো খুব দুঃখজনক মনে হয়েছে। এই ঘটনা তো জানতামই না, পরে জানলাম আর কি জিনিসগুলো ব্যাপারটা। আর এটা হচ্ছে, আর এটা এদের কথা হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম, যে বলেছিলাম যে স্টেট পার্টি বলেছিল টাকাটা দিয়ে দেবে বলেছিল, হ্যাঁ। কিন্তু ও কেন থানায় গেল? থানায় এটা শুনে মজা পেলাম না, লাইভ এটা শুনে মজা পেলাম না। ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে 53,000 ভিডিওস, সেক্রেটারি, আর এটা এদের কথা হচ্ছে যে আমি চুপ করে থাকতে বলেছিলাম। সেক্রেটারি, থানায় গিয়েছিল কেন?
থানায় গিয়েছিলাম কেন? উজ্জ্বল কুমার প্রথম দিন সিসিটিভি ফুটেজ দেখার পরেই আর এটা এদের তো পেয়েছি, একটু সময় লাগলো। ওইটুকু অংশ শোনাচ্ছি। মানে ব্যাংকের কাজকে, অন্যকে, অপরাধকে এবং চোরের হয়ে ওকালতি করে মানুষ তাদের কাজ স্টেপগুলোকে জাস্টিফাই করছে আমার সেক্রেটারি। হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম, আর এটা এদের কথা হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম, যে বলেছিলাম যে স্টেট পার্টি বলেছিল টাকাটা দিয়ে দেবে বলেছিল, হ্যাঁ, কিন্তু ও কেন থানায় গেল? থানায় গেছে, কিন্তু থানায় যাওয়ার জন্য এখন পার্টিতে এদের ভার্সন হচ্ছে কি কেন থানায় গেলে থানার দিক থেকে ওদের যতটুকু বলেছে এইটা ওদের বলেছে, নাহলে আমরা টাকাটা দিয়ে দেবো বলেছিলাম, টাকাটা দিয়ে দিতাম, টাকাটা দিয়ে দিতাম, কিন্তু এখন আর আমরা ওইটা থেকে ফিরে যাবো না। আর এটা এদের কথা হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম, তাহলে বলছে যে আমরা কারা জানি না, যা ধরে নিচ্ছি ব্যাংকের এই কর্মকর্তারাই, কর্তৃপক্ষই আমাকে নাকি চুপ করে থাকতে বলেছিল। আমার কাউন্টার থেকে টাকা চুরি হয়েছে, আমাকে চুপ করে থাকতে হবে কেন? আর আমি থানায় গেছিলাম, 1.5 মাস ধরে তারা থানায় গেল না, এফআইআর সঙ্গে সঙ্গে করতে হয়, জানার সঙ্গে সঙ্গে এফআইআর করলো না, 1.5 মাসেও টাকা পেলাম না। পরের দিকে ভাবভঙ্গি এমন মনে হচ্ছিল যে টাকা দিবে না, যাতে সন্দেহ হওয়াতে আমি ভয়েস রেকর্ডটা নিতে পেরেছি সেই প্রথম দিনের অত্যাচারে। তারা সবাই এবং সেক্রেটারি, পেনশনার্স অ্যাসোসিয়েশন সবার সমর্থন কি করে পেলো, কেন পেলো, কি স্বার্থে, কার স্বার্থে আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি শুধু জানি যে শুধু আমারই ক্ষতি হলো, ভয়ঙ্কর ক্ষতি হলো, আমার সংসার, আমার পরিবার সব নষ্ট হয়ে গেল। এবার চাকরি ছাড়ার পর এত ভয়ঙ্কর অসুস্থ ছিলাম, একটু সুস্থ হওয়ার পর আমি চাকরি ছাড়ার আগে প্রতিজ্ঞা করেছিলাম যে হিউম্যান রাইটসে জানাবো। হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানিয়েছিলাম, কমপ্লেন করেছিলাম। তারা একটা ইনস্ট্রাকশন দিয়েছিল স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে যে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যে দোষীদের বিরুদ্ধে। স্টেট ব্যাংক জানালো যে এরকম কিছু ঘটেনি, ওরা এরকম কিছু ঘটনার কথা অস্বীকার করেছে, কোনো ইনভেস্টিগেশন হয়নি, আমার সঙ্গে যোগাযোগ করেনি, মিথ্যা কথা বলে দিল যে এরকম কিছু ঘটেনি, নো মেরিট, কেস ক্লোজড বলে জানিয়ে দিয়েছে। রিভিউয়ের আবেদন করলাম চেয়ারম্যানকে, কমিশনের এনএইচআরসির চেয়ারম্যানকে। সেই আবেদন তারপরে আর আমি কয়েকবার রিমাইন্ডার দিয়েছি, তার কোনো উত্তর পাইনি। ফেব্রুয়ারি মাস থেকে আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে অভিযোগ জানাতে শুরু করি। 3.5 মাসে 8 বার অভিযোগ পাঠাই। তখন চেয়ারম্যান রজনীশ কুমার। খালি প্রথম অভিযোগের পরে যেহেতু একটা পেমেন্টের ব্যাপারে অভিযোগটা পেমেন্টের ব্যাপারে ছিল প্রথম অভিযোগ, পরে ওই ঘটনাটা অ্যাড করে দিয়েছিলাম অল্প একটু শর্টে। তো পেমেন্টের বিষয়টার জন্য পরদিনই কলকাতা এলএইচওর পিপিজি থেকে একজন ফোন করে আমার কাছে ডিটেলস জেনে নেয়, আমার পেমেন্ট সম্পর্কে বলে নেয় এবং আমার এই ঘটনাটা আমি লিখেছিলাম যে কেন আমি অত্যাচারিত হয়ে ব্যাংক আমাকে চাকরি ছাড়তে হলো, এটা কেন লিখেছি এর ব্যাখ্যা চেয়েছিল। যে আপনার কমপ্লেনে চেয়ারম্যানের কাছে অভিযোগে জানিয়েছেন যেটা। তখন আমি তাকে বলি, খুব খারাপ অবস্থা ছিল, গলা কেঁপে যাচ্ছিল, মানে প্রায় সেন্সলেস হওয়ার মতো অবস্থা। তখন তো ফোবিয়া শেষ হয়নি, আমার ফোবিয়া কাটেনি। যাক, তাকে বলেছি, কিন্তু তারপর থেকে ব্যাংক আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 28 তারিখ সম্ভবত লাস্ট দিয়েছি। তারপরে একটা হার্ড কপিগুলোর রেজিস্টার্ড পোস্টে চেয়ারম্যানের অ্যাড্রেসে পাঠিয়েছি, কিন্তু স্টেট ব্যাংক কিছু করেনি। স্টেট ব্যাংক না করায় এবং এনএইচআরসির ওটাও পেন্ডিং আছে, ওরা কিছু করছে না। স্টেট ব্যাংক উত্তরই দিল না, আমার এমপ্লয়ার আমাকে উত্তর দিবে না, এত বড় কাণ্ড হয়ে গেল, আমাকে চাকরি ছাড়তে বাধ্য হলাম আমি, এত কিছু জানে, কেউ উত্তর দিল না। সেই জন্যই ধরে নিচ্ছি যে চেয়ারম্যান অবশ্যই ছিল, চেয়ারম্যানের অ্যাপ্রুভাল ছাড়া এটা হতে পারে না। চেয়ারম্যানের হয়তো মাথায় ছিল, চেয়ারম্যানের নির্দেশেই হয়তো আমার সঙ্গে অত্যাচার করা হয়েছে, চোরকে বাঁচানো হয়েছে এবং ঘটনাটা চেপে গিয়ে সিসিটিভি ফুটেজ সব ধামাচাপা দেওয়া হয়েছে। এগুলো করেছে, এগুলো সব তো দুর্নীতি। এই দুর্নীতি করে পারবে, আমার মাথা ব্যথা নেই সে দুর্নীতি করলো কিনা, না আমার চাকরি কেন খেলো, অত্যাচার করে মেরে ফেলার চেষ্টা করেছিল কেন। এই হলো
তারপরে স্টেট ব্যাংকে জানালাম যে আমার মনে হচ্ছে স্টেট ব্যাংক আমার জন্য কিছু করবে না, আমি অন্য প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করব এটা সুরাহা একটা আমার বিচার পাওয়ার। প্রাইম মিনিস্টার্স অফিসে অনলাইন করলাম, কমপ্লেন জানালাম, প্রাইম মিনিস্টার্স অফিস থেকে ওই একই হলো, ওই একই চিঠি যে এরকম ঘটনা ঘটে, মিথ্যা কথা বলে স্টেট ব্যাংক উত্তর দিল। রিভিউর আবেদন করলাম, কোনো লাভ হলো না। তারপরে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট ব্যাংকিংয়ে ওটাকে রেফার করে দিয়েছিল, ফরওয়ার্ড করে দিয়েছিল, সেই জন্য আমি সেখানে রিভিউয়ের আবেদনটাও সেখানেই করলাম। একই ঘটনা, ওই এটা নো মেরিট কেস ক্লোজড। এরপরে গাইডলাইন অনুযায়ী যা ওয়েবসাইটে যা দেওয়া আছে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী রিভিউয়ের আবেদনে সন্তুষ্ট না হতে পেরে সেক্রেটারি অফ ফিনান্স মিনিস্ট্রি তাকে জানিয়েছি, তারপরে ডিরেক্টরেট অফ পাবলিক গ্রিভেন্স, সবাইকে রিভিউয়ের আবেদন করেছি। ওই কেস ক্লোজড সেই উত্তর পাওয়ার পর উত্তর আমাকে দিচ্ছে, আমি ইয়ে থেকে পেয়ে যাচ্ছি। আমাকে স্টেট ব্যাংক আর কখনো যোগাযোগ করেনি, খালি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে চিঠিটা দিয়েছিল তার কপি তাদের নির্দেশে আমাকে পাঠিয়েছে, যেখানে আমার উল্লেখ করা অভিযোগগুলোর সম্পর্কে একটা কথাও বলা নাই। চুরি হওয়া, আমার উপর অত্যাচার, ওগুলো কিছু বলা নাই। নো মেরিট কেস ক্লোজড। এরপরে সমস্ত জায়গা শেষ হয়ে যায়, বুঝতে পারছিলাম কী করবো। হঠাৎ একটা যোগাযোগের ফলে হাইকোর্টে গেলাম। হাইকোর্টে তো আরও খারাপ অবস্থা, প্রথমে রিজেক্ট করে নিলো সব হাস্যকর কারণে। হাস্যকর বলতে আমার উকিল কেন বোঝাতে পারলো না বা প্রমাণ দেখাতে পারলো না, যেমন হচ্ছে কয়েকটা কারণ আমি বলছি খুব হাস্যকর। এই জন্য যে আমি কেন 3 মাসের মধ্যে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে এফআইআর করিনি। এফআইআর তো আমি করতেই পারি না। আমি প্রথম যে এফআইআর ঘটনা শুনলাম সেটা হচ্ছে ঘটনার পরদিনই একজন বলেছিল, তখনও ব্যাংক ইনভলভ হয়নি বা চুরির বিষয়টা সামনে আসেনি, প্রমাণটা আসেনি। আমি সেই আত্মীয় আমার হয় আইসি বলে এটা টাকাটা উদ্ধার করার জন্য আমি তাকে জানিয়েছিলাম। পরবর্তীকালে ব্যাংক ম্যানেজার যখন বলল উজ্জ্বল কুমার যে ব্যাংক এটা করবে, চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আপনাকে ফেরত দেওয়া হবে, তারপরে আমি আর সেই আইসির কাছেও আর যাইনি, গিয়ে বলিনি, জানাইনি। জানানো হয়তো উচিত ছিল। তো ওই এফআইআরটা আলাদা। এবারে ব্যাংক আমাকে বলা সত্ত্বেও এফআইআর করলো না, 1.5 মাসের এফআইআর করলো না, টাকাও ফেরত দিল না, এ তো হতে পারে না। তখন একজন সিনিয়র এসে আমাকে, সিনিয়র অফিসারই, তার সঙ্গে খুব যোগাযোগ ছিল, মালদাতেই ছিল, নিয়ে গেছিল, আইসিকে দেখিয়েছিলাম, আইসি ফোনে কথা বলেছিল। জাস্ট কোনো লিখিত কিছু দেওয়া হয়নি, ফোনে কথা বলা হয়েছিল। আইসিকে সে কথা দিয়েছিল যে 3 দিনের মধ্যে ব্যাপারটা সলভ করবে, কিন্তু আইসি বলেছিল 3 দিন না 7 দিনের মধ্যে। সে 7 দিনেও করেনি, 10 দিনেও করেনি, বুঝল। এরপরে প্রাইম মিনিস্টার্স বললাম, ও কোর্টেরটা আমি তো এফআইআর করতে পারবো না। স্টেট ব্যাংকে অফিসিয়ালি স্টেট ব্যাংকে এফআইআর করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি নাকি স্টেট ব্যাংকে সবচেয়ে শেষে, মানে আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি এক্সেপ্ট স্টেট ব্যাংক। আমি প্রচুর কেটেছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি এক্সেপ্ট স্টেট ব্যাংক, কিন্তু তা তো না। আমি খালি প্রথম চিঠিটা এনএইচআরসিকে দিয়েছি, হিউম্যান রাইটসকে, কারণ আমি এটা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যেভাবে আমার হিউম্যান রাইটসকে ভায়োলেট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, আমার চাকরি করার অধিকার, উপার্জনের অধিকার, আমার মান সম্মান, শারীরিক মানসিক সব দিক দিয়ে যেভাবে আমাকে বিধ্বস্ত করেছে, আমাকে ধ্বংস করে দিয়েছে, আমার অধিকারগুলো কেড়ে নিয়েছে। তো আমি হিউম্যান রাইটসে তো যাবোই। আমি হিউম্যান রাইটসের বিষয়ে খুব সচেতন ছিলাম, গেছিলাম, কোনো কাজ হয়নি। আমি আমার জানতাম না যে হিউম্যান রাইটস, লোকপাল, এগুলো সব কাজকর্ম ডকে উঠে গেছে। এরা যে আর কাজকর্ম করে না নিজেদের, আমি কি করে জানবো সেটা? খালি অফিসিয়াল চিঠি দিয়েছে, আমার কোনো শুরু হয়নি। তো হাইকোর্ট এরকম বললো একটা, আর ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বললো যে আমি যেন টাকা রোজগারের জন্য এত কিছু করেও যখন লাভ হলো না, আমি কোর্টে গেলাম। কোর্টে আমি 1 বছরের মধ্যে কেন আসলাম না, এসব প্রশ্ন তুলে। কিন্তু আমার রাস্তা বন্ধ হয়ে যায়। আবার উকিলের পরামর্শে একজন সিনিয়র উকিল, প্রচণ্ড বেশি ফিজ তাকে হায়ার করে ডিভিশন বেঞ্চে গেলাম। সেটা নাকি অ্যাকসেপ্টেড হয়েছিল, কারণ নাকি বলছি, কারণ তখন তো কোভিড পিরিয়ড ছিল, আমি যেতাম না সবগুলোতে, খালি প্রথমবার গেছিলাম আমার সই করতে, তারপরে যাইনি। এবং সব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই হতো, ভিডিওতেই বিচার চলতো, হাইকোর্টেরও হিয়ারিং হতো।
তো 3টা হিয়ারিংয়ের পরে এক ফোঁটা উন্নতি না হয় এবং আমার মনে হয়েছে যে এই আমার শেষ হবে না হিয়ারিং, বা আমি বিচার পাবো না এখান থেকে, কোর্ট থেকে সরে এসেছি। তারপরে মিস্টার খাড়া, ডিকে খাড়া চেয়ারম্যান হলো যখন, তখন আবার পুরনো রেফারেন্স তুলে আবার তাকে জানিয়েছিলাম, এটাও জানিয়েছিলাম যে আমি কোর্টে কেস পেন্ডিং আছে, কিন্তু আমি কোর্টে যেতে চাই না, কোর্টে আমার টাকা পয়সাও শেষ হয়ে গেছে, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এটা তদন্ত করে সুবিচার করুন। এটা ব্যাংকের পক্ষে অনেক ক্ষতিকর কিছু আছে, এত উচ্চ স্তরের অফিসাররা চুরির শাস্তি দিল না চোরকে, এবং ঘটনা চেপে দিল, সিসিটিভি ফুটেজের ঘটনাটা চেপে দিল এবং আমার উপর অত্যাচার করলো। কিন্তু এটা কিন্তু অনেকে জানে, মানুষ জানে, এবং তার ফলে ব্যাংকের ফেম নষ্ট হচ্ছে এবং ব্যাংকের সিকিউরিটিরও হানি হচ্ছে। জানিয়ে তাকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু কিছু হয়নি। 2021 সাল থেকে আমি 2018 সালের ঘটনা, 21 সাল থেকে এগুলো সব শেষ হয়ে যাওয়ার পর কিছু নাই, এবং আমার তখন মোটামুটি সুস্থ হয়ে গেছি, সমস্ত রকম ভয় কেটে গেছে, খালি ক্রোধ, খালি আগুন জ্বলছে। রোজ আমি এগুলো শুনি আর মাথা খারাপ হয়ে যায়, এত এত বাজে বাজে কথা আমাকে শুনতে হয়েছে। এগুলোর জন্য তো আমি না, এগুলো আমার প্রাপ্য না। প্রাপ্য কি কেউ বলতে পারবে? তো 2021 সাল থেকে প্রচার করা শুরু করে দিই সোশ্যাল মিডিয়াতে, সিসিটিভি ফুটেজ, আমার বলা কথা, এই ভয়েস রেকর্ডগুলো। আমার একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব আছে, টুইটার আছে, সবগুলোতে একটা মানুষও সাড়া দেয়নি। সারা দেশ থেকে একটা মানুষও সাড়া দেয়নি। কল্পনা করা যায় না। এগুলো সব দেখে মনে হচ্ছে সবার সামান্য সামান্য জিনিসগুলোও চোখে পড়ে, অথচ কেউ না। আমি প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আরও অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাংকেও কমপ্লেন করেছি। ইন্ডিভিজুয়াল নামগুলো বললাম, তাদের সঙ্গে তাদেরও যে ইমেল আমি পেয়েছি ইন্টারনেট থেকে, সেগুলোতে যোগাযোগ করেছি, অনুরোধ করেছি, কেউ কিচ্ছু করেনি। সিকিউরিটির ভয় পেতাম যে আমার উপর অ্যাকশন নেওয়া হতে পারে, আমাকে খুন করা হতে পারে, আমাকে আরও কিছু বিপদে ফেলা হতে পারে। তো এই সিকিউরিটি চাওয়ার জন্য বা পাওয়ার উদ্দেশ্যে আমি পশ্চিমবঙ্গের সরকার, অনেক নেতা মন্ত্রী, বহুজনকে জানিয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েও জানিয়েছি ঘটনার প্রমাণ দিয়ে। কেউ কিচ্ছু করেনি, কেউ একটাও কথা বলেনি, ঘুরেও তাকায়নি। তো সব দেখে শুনে মনে হচ্ছে আমি বোধহয় দেশের নাগরিক না। আর সম্ভব না, 7 বছর হয়ে গেছে, তো দেশের নাগরিক না। তো আমি, এটা হচ্ছে আমার ভোটার কার্ড। এখন যা বয়স 45 বছর, আমাদের সময় 18 বছরে না 21 বছরে, সরি। তো 45 বছর মতো ভোট দিয়েছি শুধু। আর রাষ্ট্রের কাছে এই একটু বিচার পাবো না আমি? কোনো সাড়াই দিবে না কেউ, এবং দেশবাসীও এরকম। আমি এইটা রেখে কী করবো? আমার তো, আমি মনে হচ্ছে না আমি এদেশের নাগরিক। তো প্রজাতন্ত্র দিবস আমার এই দুষ্কৃতিতন্ত্রের মধ্যে দিয়েই চলছে, এটা আমি পুড়িয়ে ফেলতে চাই। এটা রেখে কী করবো? ভোটার কার্ডটা আমি পুড়িয়ে ফেলতে চাই, সরকারের দেওয়া। ভোটার কার্ডটা পুড়িয়ে ফেলতে চাই। মনে হচ্ছে আমি কোনো নাগরিক না, শুধু শুধু এটা আমার আর কোনো কাজে লাগবে না। আর ভোট টোট দিব না। যে দেবব্রত দাস, চোরটাপিঠ অরিজিনাল, এটা আমি রেখে আর কি করবো? এটার কোনো ভ্যালু নেই আর। একটা মানুষ আমার সমর্থনে আসলো না, একটা মানুষও না। কেউ রিয়েলাইজ করছে না আমার মানসিক অবস্থার কথা।
সাংসারিক অবস্থার কথা। ভোটার কার্ডটা পুড়িয়ে ফেললাম অরিজিনাল, ধীরে ধীরে আরো অনেক কিছু করব, প্রতিবাদ আমি জানাতে থাকবো। উত্তর পাবো না, ঠিক আছে, উত্তর পাবো না, একসময় হবে, কিন্তু আমি চাই না আমার মারা যাওয়ার পর এটা নিয়ে আলোড়ন হোক বা অনেকে সাহায্য করার জন্য এগিয়ে আসুক। মতো শেষ করলাম, ধন্যবাদ। লাইভ